তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আজকে তোমাদের সেট নাম্বার 12টা করানো হবে। যারা পিডিএফ দেখে এসেছো তারা যেগুলো করে মানে হচ্ছে না সেগুলো তো দেখবেই অবশ্যই, কিন্তু কোনো কোনো অঙ্ক এমন আছে যেগুলো ইউনিট ডিজিট কিংবা ডিজিট সাম কিংবা কোনো শর্টকাট বা কোনো কিছু অন্যভাবে করা যেত, সেরকমভাবে দেখতেও পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে, একটি মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত হলো। আচ্ছা, মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটা বলেছে। আমি ধরলাম 1 মিনিট, ঠিক আছে। ইন এ স্প্যান অফ টাইম 1 মিনিট, মিনিটের কাঁটা কত ঘর যাবে? মিনিটের কাঁটা কিন্তু 1 ঘর যায়, এটা মিনিট হ্যান্ড, মিনিটের কাঁটা। আর সেকেন্ডের কাঁটা কতটা যাবে? এক এক মিনিটে 60 ঘর যাচ্ছে সেকেন্ডের কাঁটা, তার মানে সেকেন্ডের কাঁটা 60 ঘর যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের চেয়েছে কি এখানে মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত। তার মানে মিনিটের কাঁটা 1 ঘরে যাচ্ছে, সেকেন্ডের কাঁটা 60 ঘর যাচ্ছে, তার মানে তাদের অনুপাত 1:60 হচ্ছে। তার মানে অপশান 1 হলো আমাদের কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, এ ও বি এর অনুপাত 2:3 এবং বি ও সি এর অনুপাত 4:3 হলে এবিসি সমান কত? এবিসি অনুপাত। তাহলে আমরা এই অঙ্কগুলো এইভাবে করব, A:B:C আমরা এরকমভাবে ডাইরেক্ট লিখে নেব। এবার যেগুলো যা বলেছে সেখানে আমরা নিচে তাই তাই লিখে দেবো। এখানে কি বলেছে, A:B কত? 2:3, এখানে 2, এখানে 3। ঠিক আছে, একটা বলেছে 2:3, এই কালারে দেখা যাচ্ছে না ঠিক, 2:3। ঠিক আছে, তাহলে B:C অনুপাত কত? আবার নিচে বলেছে 4:3। ঠিক আছে, এবার এই যে পার্টটা আছে, এই যে পার্ট 3/4, বি এর অনুপাত এক জায়গাতে আছে 3, এক জায়গাতে আছে 4। তার মানে এক জায়গাতে 3 আছে, এক জায়গাতে 4 আছে। ঠিক আছে, তাহলে এদের যদি আমি সমান করি তাহলে কি আমাদের এলসিএম করে নিতে হবে। এলসিএম মানে 12। এগুলো আমি এমনি বোঝাচ্ছি জাস্ট, তোমরা দেখেই বুঝতে পারবে কি হবে। তার মানে এগুলো 12, প্রথম ফার্স্ট মাল্টিপল হবে 12। তার মানে কি, এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এখানে 3 4 12 হচ্ছে, আর এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, মানে এই যে রেশিও, এটাকে 3 দিয়ে গুণ করছি। ঠিক আছে, আর উপরেরটাকে 4 দিয়ে গুণ, তাহলে আমাদের কি বার হবে? আমাদের কিন্তু বি এর রেশিওতে 12 চলে আসবে দুটোতেই। কেন করলাম উপরেরটা 4 নিচেরটা 3? কারণ আমাদের সমান আনতে হবে। তাহলে উপরেরটা 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 2 8, আর 3 4 12, আর নিচেরটা কত হচ্ছে? 3 4 12, আর 3 3 9। তাহলে এবার এখানে এই যে 12 বি এর রেশিও সমান আছে, তার মানে এবার আমাদের এইটাই পুরো রেশিও হবে। তাহলে এবার আমরা কম্বাইন করে দিতে পারবো রেশিওটাকে। তাহলে কত হচ্ছে? 8:12:9। তাহলে এটাই আমাদের হবে অ্যান্সার, কম্বাইন্ড রেশিও। ঠিক আছে, কোথায় আছে? অপশন নাম্বার সি। বোঝা গেল? তাহলে নেক্সটে যাওয়া যাক। বলছে সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে এত টাকা এবং 6 বছরে এত টাকা, সুদের শতকরা পরিমাণ কত? তাহলে 3 বছরে সুদে আসলে বলেছে কত হচ্ছে? 6900, অ্যান্ড সিক্স 6 ইয়ার্সে কত হচ্ছে? 7800। তাহলে এদের যদি আমি ডিফারেন্স নেই, ঠিক আছে, এবার এটা ভালোভাবে বোঝো যে এটা 3 বছর সুদে আসলে, সুদে আসলে মানে P+I এটা। ঠিক আছে, বোঝা গেল? এটা কি? এবার P+I মানে কি? আই তো 3 বছরের, তাই 3I দিলাম। ঠিক আছে, আর এটা কি? পি, মূলধন তো পি থাকবেই, আর জাস্ট আই যোগ হবে, সেটা কত? 6I, 6 বছরের। তাহলে এই যে দুটো আছে আমাদের বার হয়েছে, এই দুটো যদি আমরা বিয়োগ করি মনে মনে জাস্ট, তাহলে কি হচ্ছে? এখান থেকে পি কেটে যাচ্ছে, 6I 3I বেঁচে থাকছে। তাহলে অ্যাকচুয়ালি বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 3I হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বলতে যাচ্ছে আমাদের বিয়োগ করে যে 3 বছরের ইন্টারেস্ট, শুধুমাত্র ইন্টারেস্ট কত হচ্ছে? 7800 মাইনাস অফ 6900, তার মানে কত হচ্ছে? এটা 900 হচ্ছে। ঠিক আছে, তার মানে 3 বছরের সরল সুদের পরিমাণ 900 টাকা। ঠিক আছে, এবার আমরা যে কোনো এক জায়গায় বসিয়ে দিলে এটা বার হয়ে যাবে। তাহলে প্রথমটাতে দেখা যাক, বলছে 3 বছরের সুদে আসলে 6900 টাকা। তার মানে এটা ইকুয়েশন কেমন ছিল টাইপের? সুদে আসলে মানে P+3I ছিল, যেটা প্রথমে ছিল। এটা বলছে কত হচ্ছে? 6900। ঠিক আছে, তাহলে এখানে পি এর মান কত? এখানে পি এর মান আমরা জানি না। ঠিক আছে, তাহলে পি এর মান পি এইভাবে রেখে দিলাম। পি এর মান বার করতে হবে। 3I মানে কত? 900, তাহলে 6900। বোঝা গেছে? তাহলে পি সমান কত হচ্ছে এখানে?
6,900 থেকে 900 বিয়োগ করলে 6,000, তার মানে আসল পি মানে আসল, আসল কত হচ্ছে আমাদের 6,900, এই 6,000, সরি 6,000, ঠিক আছে। তাহলে এবার আর কি ছিল এখানে, এখানে দেখো 3 বছরের ইন্টারেস্ট কত ছিল 900, তাহলে 1 বছরের ইন্টারেস্ট তার মানে আই কত হবে 900/3, তার মানে 300 হবে। এবার আমাদের 1 বছরের আই বার হয়ে গেছে আর মূলধন বার হয়ে গেছে, তাহলে আমরা ইন্টারেস্টের পার্সেন্টেজ কি বার করতে পারি, যে 300 বাই কত 6,000 গুণ 100%, তাহলে কত হচ্ছে, এই দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য, তাহলে ওপরে 30 নিচে 6, তার মানে 5% এটার কিন্তু কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার এটা আমি এক্সপ্লেন করে বোঝালাম ফুল, কিন্তু এগুলো আস্তে 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 মনে মনে হয়ে যাবে, ঠিক আছে। মনে মনে মানে মনে মনে না, একদম আস্তে আস্তে ছোট হতে থাকবে প্র্যাকটিসের ওভার দ্য কোর্স অফ দ্য টাইম, ঠিক আছে। তো নেক্সটে যাওয়া যাক। কি বলছে, একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয়, তাহলে এখানে কি বলছে, একটি সংখ্যা, আমি ধরলাম একটি সংখ্যা এক্স ও তার বর্গের গড়, বর্গ মানে কত, এক্স এর স্কোয়ার, তাহলে এদের গড় কত বাই 2 হবে। এটা যদি সমান হয় কি সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটি এক্স ধরেছি, তাহলে সংখ্যাটির 5 গুণের সমান হবে 5x, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, দুটো ইকুয়েশনের দুদিকেই এক্স আছে, তাহলে আমি এক্স ডাইরেক্ট অমিট করে দিতে পারি, কিন্তু আমি বোঝাচ্ছি যে এক্স এখান থেকে জাস্ট কমন নিলাম, তাহলে এখানে 1 বেঁচে থাকে, 1 প্লাস এক্স বাই 2 সমান 5x, তাহলে এই যে এক্স এই যে এক্স কেটে গেল, তাহলে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স সমান 5 দুগুণ 10, তাহলে এক্স সমান কত, এক্স সমান 9, তাহলে এক্স সমান 9 হলো আমাদের কারেক্ট অ্যান্সার এখানে। বোঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, এ ও বি এক ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত 1/3, আচ্ছা মূলধনের অনুপাত A:B সমান এখানে 1/3 ইন্টু 1/4 দিয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এদের ভগ্নাংশে আছে, জাস্ট ইন্টিজার পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে, কি এলসিএম অফ 3 4 মানে 12, 12 দিয়ে আমাদের গুণ করলে 12 হয়ে যাবে, তাহলে 12 দিয়ে গুণ করলে এ কত থাকছে, 12 দিয়ে গুণ করলে এ এর রেশিও কত হচ্ছে 4 হচ্ছে, আর বি এর রেশিও কত হচ্ছে 3 হচ্ছে। অ্যাকচুয়ালি নর্মালি 12 আর 12 দিয়ে গুণ না করে এটা জাস্ট বোঝালাম, এই 4টা নিচে আছে তো এই দিকে উপরে চলে আসবে, এই 3টা নিচে আছে তো এই দিকে উপরে চলে আসবে, এরকম ভাবে রেশিও, ঠিক আছে। তাহলে 4:3 কিন্তু এরা এই রেশিওতে টাকা ইনভেস্ট করেছে। এবার বলছে ব্যবসা দেখাশোনার জন্য লাভ্যাংশের 30% বি কে দিয়ে বাকিটা মূলধনের অনুপাতে দুজনকে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হলো। 1 বছরে এত টাকা হলে লাভ, এ এর লাভ্যাংশ কত, আচ্ছা বি বলছে দেখাশোনা করেছে তার জন্য বি এর এক্সট্রা 30% ক্রেডিট দিতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার চেয়েছে কত, এ এর লাভ কত, তাহলে এই যে লাভ হয়েছে কত 20,000 টাকা, তার 30% তো বি পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তাহলে বাদ বাকি যে 70% বেঁচে থাকবে, 70% মানে কত 7/10, তাহলে এই যে টোটাল এই প্রফিটটাই ভাগ হবে আমাদের। এটা কিভাবে ভাগ হবে, মূলধনের অনুপাত হিসাবে, তাহলে মূলধনের অনুপাত কত 4:3 আছে, তাহলে এর থেকে এর রেশিও কত 4 রেশিও পাবে, আউট অফ কত রেশিও 4 + 3 7 রেশিও, তাহলে এর থেকে কত গুণ করবো এখানে 4/7, তাহলে এই যে টোটাল অ্যামাউন্ট যেটা হবে সেটাই আমাদের কে পাবে, এ পাবে। তাহলে এই যে 7 7 কেটে গেল আর এই যে 0 0 কেটে গেল, তাহলে 4 2 8 পড়ে থাকে 8, আর যে কটা শূন্য থাকে থাকবে, তার মানে অপশন ডিতেই আছে, অপশন ডিটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেছে এটা। নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, কোনো পরিবারের চাল মাছ ও তেলের খরচের অনুপাত 12 17 3, যদি জিনিসগুলির মূল্য 20% যথাক্রমে 20% 30% 50% বৃদ্ধি পায়, তাহলে পরিবারের মোট খরচ কত বৃদ্ধি পাবে। তাহলে এখানে খরচ বলেছে কত 12 17 অ্যান্ড 3, ঠিক আছে। এবার ফর সেফ আউটকাম আমি এখানে 0 করে ধরে নিচ্ছি এক্সট্রা, যেহেতু এরা রেশিও আছে তো আমি যাই তাই ধরতে পারি, ঠিক আছে। তাহলে এটা ধরলাম 120 170 30 ছিল, যেহেতু আমার পার্সেন্টেজ বার করতে সুবিধা হবে তাই। তাহলে এখানে বলছে যে আমাদের অ্যান্সারটা কি চেয়েছে সেটা দেখতে হবে, যে পরিবারের মোট খরচ বৃদ্ধি পাবে, বলছে বৃদ্ধি পাবে কত, আমাদের চাইনি যে মোট খরচ কত, তাহলে আমি যেগুলো বৃদ্ধি পাচ্ছি শুধু বৃদ্ধির মানটাই বার করলে হয়ে যাবে। তাহলে 120 থেকে 20% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে, তার মানে 20% বার করতে হবে,
তাহলে 12 দুগুণ 24 কিন্তু এটাতে বৃদ্ধি পেয়েছে। তারপরে কত 170 থেকে 30% বৃদ্ধি পেয়েছে। 30% মানে কত 3 × 51, ঠিক আছে। তারপরে কত 50% বৃদ্ধি পেয়েছে, তার মানে 3 × 5 = 15, তার মানে 15 বৃদ্ধি পেয়েছে। তার মানে বৃদ্ধি পেয়েছে কত, বৃদ্ধি পেয়েছে এগুলো টোটাল যোগ, তাহলে 4 এর 1 5, 5 এর 5 10 0, 5 আর 2 7 এর 1 8 এর 1 9, তাহলে 90 বৃদ্ধি পেয়েছে। আউট অফ কত, 90 বৃদ্ধি পেয়েছে আউট অফ কত, এই যে টোটাল প্রথমে যেগুলো ছিল সেগুলোর যোগফল কত হচ্ছে 70 আর 30 100, 120 আর 2 এর 1 3, 320 ওপরে বৃদ্ধি পেয়েছে। তাহলে 320 নিচে আউট অফ কত 100%, ঠিক আছে। তাহলে 0 0 কেটে গেল। তাহলে আমি এটাকে 4 দিয়ে গুণ করি, 4 8 32, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে আর যাচ্ছে না, হচ্ছে কত 9 25 225 হয়, 225/8%, কিন্তু ভগ্নাংশ বার করতে হবে। তাহলে কত হচ্ছে এটা 8 8 দুগুণ 16 আর 65, মানে 8 8 64, মানে 28 পয়েন্ট। আচ্ছা, তার মানে অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 28.1/8 হবে। বোঝা গেছে। এখানে আমাদের পুরো টোটাল বার করতে বলেনি, ওই জন্য আমাদের যেটুকু চেয়েছে সেটুকুই বার করেছি আমরা। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে 10 জন লোক এবং 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে, একজন লোক এবং 20 জন বালকও সেই পরিমাণ কাজ করতে পারে। তাহলে 10 জন বালক, তার মানে 10 জন মেল প্লাস 8 জন বয় যে পরিমাণ কাজটি করতে পারে, সেটা একজন মেল প্লাস 20 জন বালক বি সেই কাজটা একসঙ্গে করতে পারে। তাহলে কতজন, আচ্ছা এটা আগে এখান থেকে কি আমরা রেশিও বার করব। তাহলে 10m, আর এদিক থেকে শুধু এমটা এদিকে আসলে কত হবে, 10m থেকে বাদ দিলে 9m, আর এদিক থেকে 8 আছে, 8 এদিকে গেলে কত হবে 12, 12b, তার মানে m/b সমান কত হচ্ছে 4/3। তাহলে m/b সমান 4/3। এবার কি চেয়েছে দেখা যাক, যে তাহলে কতজন লোক 16 জন বালকের সমান হবে। তাহলে 16 জন বালক যদি 3 এফিসিয়েন্সি দিয়ে কাজ করে, টোটাল কাজ করবে কত, আচ্ছা তার মানে টোটাল কাজ এই করবে, গুণ করছি না আমি, এইভাবে রেখে দিচ্ছি। তাহলে বলছে যে এটা কতজন লোকের সমান হবে, তাহলে আমি যদি লোকজনের ক্ষমতা দিয়ে ভাগ করে দিই তাহলে সেইটাই সমান হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 × 4 = 16, তার মানে 3 × 4 = 12 জন লোকের কিন্তু সমান হবে। এখানে এখানে কি হলো ব্যাপারটা বুঝতে পারলে, যে এখানে বয়ের এফিসিয়েন্সি 3 ছিল, তাহলে বলছে যে কতজন বালক 16, এই কতজন লোক 16 জন বালকের সমান হবে। তাহলে 3 এফিসিয়েন্সি যে 16 জন বালক কি কাজ করবে, এই কাজটা করবে। আর কতজন লোক লাগবে তার জন্য সেই সেম কাজটি করতে হবে, তার জন্য সেটা কতজন লোক লাগবে, সেটা কি মানুষের এফিসিয়েন্সি বা লোকের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে সেটাই কতজন লাগবে 12 হয়ে যাবে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে একটি এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশি, তার মানে বাসের গতিবেগ 100 হলে ট্রেনের গতিবেগ 130 হচ্ছে। বলছে যে রাস্তায় যেতে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, সেই রাস্তা যেতে ট্রেনের সময় কত লাগবে। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। এখানে আমাদের ডিস্টেন্স সেম বলছে, তাহলে স্পিড ইনটু টাইম এদের সেম হবে, স্পিড ইনটু টাইম। তাহলে কি বলেছে যে বাসের যেতে 4 ঘন্টা 20 মিনিট লাগে, তার মানে 4 ঘন্টা 20 মিনিট মানে 4 + 20/60, তার মানে কত 4 × 1/3, তাহলে 4 × 1/3 সময় লাগে। তারপরে এটার কত সময় লাগবে এইটাই বলছে জাস্ট। তাহলে এই দুটোর গুণফল, এই দুটোর গুণফলের সমান হবে, যেহেতু ডিস্টেন্স আমাদের একই। তাহলে করা যাক চট করে। কি বলছে 100 গুণ 4 × 1/3, মানে 3 × 4 = 12 আর 1 13/3 সমান 130 গুণ x। তাহলে কাটাকুটি করা যাক, 13 13 কেটে যাচ্ছে, আর এই যে একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে x সমান কত হচ্ছে, x সমান 10/3 হচ্ছে, ঠিক আছে। তার মানে x 10/3 ঘন্টা সময় নেবে। তার মানে 10/3 ঘন্টা মানে কত 3 × 1/3 ঘন্টা, ঠিক আছে। তাহলে এই যে 1/3 ঘন্টাটা আছে সেটাকে মিনিটে নিয়ে যাব কি করে, 60 মিনিট দিয়ে গুণ করব। তার মানে 3 ঘন্টা আওয়ার প্লাস 1/3 গুণ 60, তার মানে কত 20, তার মানে 3 ঘন্টা 20 মিনিট আমাদের এখানে সময় লাগবে, সেটা হলো অপশন এ। নেক্সটটা যাওয়া যাক।
বলছে কি 288 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ এর অনুপাত 11:21। তাহলে বলছে কি 11:21। তাহলে আমরা এখান থেকে বার করে নিই যে কে কত উত্তীর্ণ কত কি অনুত্তীর্ণ ছিল। তাহলে 288, ঠিক আছে, টোটাল এদের টোটাল যোগ করলে কত হচ্ছে 2 আর 3 32। তার মানে 32 সমান 288। তাহলে 1 সমান কত 288/32। 8 দিয়ে আগে ভাগ করি, 4 8 32, 8 দিয়ে 3 8 24, 6 8 48। তাহলে 4 দিয়ে কাটলে 9। তার মানে 1 এর মান 9। তাহলে 11, যেটা 11 ছিল কি উত্তীর্ণ ছিল, উত্তীর্ণ কত 9 11 99, আর অনুত্তীর্ণ কত 9 9 2 18। তাহলে এই যে পাস পাস আউট নাম্বার এই যে, আর এই যে ফেল ফেল নাম্বার এই যে। এবার কি বলছে আমাদের দেখা যাক যে বলছে যদি আরো 3জন ছাত্র উত্তীর্ণ হয় সেক্ষেত্রে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীর নতুন অনুপাত কত হবে। তার মানে বলছে পাসিং এ আরো 3জন অ্যাড হচ্ছে, ঠিক আছে, পাসিং এ 3জন অ্যাড হচ্ছে, তারপরে তাহলে অনুপাত কত হবে। এবার আমাদের তো পরীক্ষার্থী 288 আছে, তার মানে পাসিং যদি 3জন হয়ে যায় তাহলে ফেলের থেকে 3জন মাইনাস হয়ে যাবে। এটা কিন্তু মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে। তাহলে এটাই হবে। এবার কত হবে এদের রেশিও, যোগ করলে কত হচ্ছে এটা 102, আর এটার থেকে বিয়োগ করলে 186। এবার রেশিও করব আমরা, এই রেশিওই চেয়েছে আমাদের। তাহলে কত দিয়ে যাচ্ছে, প্রথমে আগে 2 দিয়ে দেখি, 5 2 10 1, 2 দিয়ে 9 2 18 3, এবার 3 দিয়ে যাচ্ছে 3 17 51, 3 31। তাহলে 17:31 আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে কোনো আসল সরল সুদে 8 বছরের 3 গুণ হয়, কোনো আসল সরল সুদে 8 বছরের 3 গুণ হয়, তবে 5 গুণ হতে কত টাইম লাগবে। তাহলে আসল যদি কত বলছে সরল সুদে 8 বছরের 3 গুণ হয়, তাহলে 3 গুণ হচ্ছে, ঠিক আছে। তার মানে যে ইন্টারেস্টটা থাকবে সেটা কত। আচ্ছা আমরা তো জানি যে আই ইজ ইকুয়াল টু PTR বাই 100, ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু PTR বাই 100, ঠিক আছে। তার মানে যদি 8 বছর পরে 3 গুণ হয়, তার মানে ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি 2 গুণ হবে, ঠিক আছে, 2 এর পি গুণ মানে 2 এর আসলের 2 গুণ হবে, তার মানে 2p হবে। 3 গুণ যখন হবে তখন এটা 2p হবে, সমান পি ইন্টু টি বলেছে কত 8 বছর, পার্সেন্টেজ আমরা জানি না আর লিখে দিলাম বাই 100। তাহলে কত হচ্ছে এই যে পি এই যে পি কেটে গেল, অ্যান্ড এই যে 2 এই যে 8 4, তাহলে 4 100 সাথে কাটলে 25। তার মানে আর সমান 25% হয়ে গেল। তাহলে কি 25% আর হয়ে গেল আমাদের। এবার চেয়েছি কি যে কত বছরে তা 5 গুণ হবে। তাহলে 5 গুণ হলে ইন্টারেস্ট কত গুণ হবে, ইন্টারেস্ট 4 গুণ হবে আসলে। এটা হবে কত 5 গুণ, আমাদের কি জানি পি পি লিখবো এখানে, গুণ টাইম কত জানি না, টাইমটাই বার করতে বলেছে। আর কত এই যে আগে বার হয়েছে 25% বাই কত 100। তাহলে এই যে 25 এই যে নিচে 100 4, আর এই যে পি কেটে গেল, তার মানে টি সমান কত এলো 4 4 16। তার মানে 16 বছর পরে আমাদের 5 গুণ হয়ে যাবে। বোঝা গেল। তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে কি একটি বাস মোট 500 কিলোমিটার দূরত্বের প্রথম 300 কিলোমিটার যায় 6 ঘন্টা, পরের 200 কিলোমিটার যায় 10 ঘন্টায়। তাহলে বাসটির গড় গতিবেগ কত। আচ্ছা আমরা গড় গতিবেগ যেটা অ্যাভারেজ হয়, অ্যাভারেজ সেটা আমরা কি জানি যে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, বাই টোটাল টাইম টেকেন, ঠিক আছে। তার মানে যে অ্যাভারেজ স্পিডটা হয় সেটা কি টোটাল যে ডিস্টেন্সটা কভার করেছে অ্যান্ড টোটাল কত টাইম লেগেছে, সোজা ভাষায় হচ্ছে এই। তাহলে টোটাল ডিস্টেন্স কত কভার করেছে অ্যাকচুয়ালি 500, তার মধ্যে পার্টে পার্টে কত করেছে, একটা করেছে 6 ঘন্টায়, একটা করেছে 10 ঘন্টায়। তার মানে কত হচ্ছে 500/16 টোটাল কভার আপ করেছে। তাহলে 4 দিয়ে যদি কাটি আমি এটাকে, ওপরেরটা কত হবে 4 125 হবে। তার মানে 125/4, তাহলে 3 এ 4 12, 4 1 4.25, তাহলে 31.25 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। নেক্সটটা যাওয়া যাক তাহলে।
নেক্সট কি বলছে, এ ও বি নল দুটির সাহায্যে একটি জলধারাকে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা হয়। তাহলে এ 16 মিনিট, বি 24 মিনিট ভর্তি করা হয়, ঠিক আছে। তাহলে কি বলছে, নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর এই নলকে বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, এখানে আগে বার করে নিই, 24 দুগুণ 48 হচ্ছে এলসিএম, 3 ষোলো 48, 24 দুগুণ 48, তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। এবার কি বলছে দেখা যাক, বলছে নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর এ কে বন্ধ করা হলো এবং দেখা গেল জলধারাটি মোট 12 মিনিটে ভর্তি হয়। খোলার কতক্ষণ পর এই নলটিকে বন্ধ করা হয়েছে। আচ্ছা, কি বলছে, টোটাল যে 12 মিনিট, সেই 12 মিনিটে টোটাল ভর্তি করা হয়, ঠিক আছে। বলছে কিছুক্ষণ পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে এ এইটুকানি চলেছে, বাদ বাকি বি কমপ্লিট চলেছে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি কিন্তু 12 মিনিট টোটাল চলেছে, ঠিক আছে। তাহলে বি 12 মিনিট চললে কতটা চলবে, বি 2 এফিসিয়েন্সি দিয়ে বি এর 12 মিনিট চললে কতটা কাজ করবে, 24, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল, 48, তাহলে বেঁচে আছে কত ওয়ার্ক, 24 ওয়ার্ক। এইবার 24 ওয়ার্ক এটা কি করবে, শুধুমাত্র এ করবে, তাহলে এর এফিসিয়েন্সি কত, 3, তাহলে কত হচ্ছে, 8 মিনিট করেছে এ। তার মানে এখানে কি বলছে, যে খোলার কতক্ষণ পর এই নলটি বন্ধ করা হয়েছিল, কতক্ষণ পর, তাহলে 8 মিনিট পর কিন্তু এই নলটি আমাদের বন্ধ করা হয়েছিল। সহজ ছিল একদমই। নেক্সটটা যাওয়া যাক, কি বলছে, 300 এবং 400 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন, যাকে 6, 9, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। এই যে অঙ্কটা, এটাকে তোমরা অপশানস ধরেও করতে পারো, অপশানস না ধরেও করতে পারো, নিজের মতন করতে পারো। এটাকে যদি অপশানস ধরে করি, তাহলে প্রথম কথা হচ্ছে যে 360 আছে, তো এটা তো হচ্ছেই না, ঠিক আছে। তারপরে কি সেকেন্ডটা দেখা যাক, 357 আছে, এটাকে আমরা কি জাস্ট ভাগ করে করে দেখবো। তাহলে আমি যদি এটাকে কত দিয়ে, 6, 6, 9, 9 দিয়ে ভাগ করে দেখি, 4, 9, 3, 9, 27 হচ্ছে, 7, 8, 87 হচ্ছে, 9, 9, 81, 6 হচ্ছে ভাগশেষ, এটাও হচ্ছে না, ঠিক আছে। যেহেতু আমাদের চেয়েছে 3 ভাগশেষ হবে। তারপরে কি 363 আছে, 363কে 6, 9, 15 দিয়ে ভাগ করো, 6 ছক 36, 3 ভাগশেষ হচ্ছে, ঠিক আছে। 6 দিয়ে দিলে 3 ভাগশেষ হচ্ছে, 9 দিয়ে করলে 4, 9, 36, ডাইরেক্ট 360, 15 দিয়ে কাটলে 363কে 15 দিয়ে কাটা যাক, 15, 15 দুগুণ 30, 6, 63, 4, 15, 60, 3 ভাগশেষ। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার এটা তো হলো যে অপশানস চুজ করা, এটা মনে মনে করতে হবে, ঠিক আছে। এবার যদি আমরা নর্মালি অপশান, যদি এটা বড় অঙ্ক থাকে তাহলে কি করে করবো, এটা জাস্ট কি 6, 9, 15 দিয়ে ভাগশেষ বলেছে, তো তার মানে 6, 9, 15 এটার আমরা এলসিএম নেব, লসাগু। 6, 9, 15 লসাগু কত হয়, 6, 15, 90, 90 আমাদের লসাগু হয়, ঠিক আছে। তাহলে এবার 300 এবং 400-র মধ্যে 90 দিয়ে ভাগ যাচ্ছে এমন কোন সংখ্যাটা আছে, 3, 9, 27, 270 হচ্ছে না, 4, 9, 36, 360 হচ্ছে, তারপরে 5, 9, 45 টপকে যাচ্ছে, তাহলে একমাত্রই হচ্ছে সেটা কত, 360। তাহলে আমাদের ভাগশেষ 3 করতে গেলে 3 দিয়ে যোগ করতে হবে এটাকে, তার মানে কত, 363 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাই সহজ না, বারবার অপশন টেস্ট করার থেকে। কোনো কোনো অঙ্ক অপশন টেস্ট করলে হবে, কোনো কোনো অঙ্ক অপশন না টেস্ট করলে হবে। অ্যাকচুয়ালি এটা দেখেই বুঝতে হবে আমাদের, দেখেই, ঠিক আছে। আমাদের এক্সেলেন্স এমন পরিমাণে নিয়ে যেতে হবে যে দেখেই যেন বোঝা যায় সব কিছু। নেক্সটটা যাওয়া যাক, এটা কি বলছে, এ বি সি তিনটি এমন যে এ এর 2/3 অংশ সমান বি এর 75% সমান সি এর 1.5 গুণ। তাহলে এ বি সি সমান কত, তাহলে এ গুণ 2/3 অংশ সমান বি এর 75% মানে কত, 3/4 আমরা জানি, সি এর 1.5 গুণ, সি এর 1.5 গুণ, তার মানে 1.5/10, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে, 3/2 হয়ে যাবে। তাহলে এবার দেখো, উপরে কিছুটা আছে, নিচে কিছুটা আছে। আমরা যখন এরকম তিনটে সমান সমান থাকবে, তখন কি করব, যেটা নিচে থাকবে, যদি a/x সমান y সমান z হয়, তাহলে কি এই যে x y z এদের রেশিও এটাই হবে,
তার মানে কি আমাদের সংখ্যাগুলো সব নিচে নিয়ে চলে আসতে হবে, তাহলে সেটাই হলো আমাদের কারেক্ট রেশিও। তাহলে উপরে কত আছে? উপরে আছে এটাতে 2, এটাতে 3, এটাতে 3, তাহলে 3 আর 3 বেঁচে আছে আর 2 বেঁচে আছে, এদের লসগু কত? 6। তাহলে 6 দিয়ে যদি আমি নিচে সবাইকে ভাগ করে দিই তাহলে সব কিছু নিচে চলে আসবে, উপরে আর কিছু থাকবে না। তাহলে এ কে যদি 6 দিয়ে ভাগ করে নিচে কি থাকবে? 3 তো অলরেডি আছে, আর ওই যে 2 এর সাথে 6, 6 এর সাথে 2 কেটে গেলে কত থাকবে? 3 বেঁচে থাকবে, তাহলে নিচে 3 থাকবে। আবার কত? বি আছে উপরে, নিচে কত হবে? 4 তো আছেই, 3 আছে, ভাগ করলে 6 কে 2 থাকবে, তাহলে সি গুণ কত আছে? গুণ তো নিচে করব, 2 আছে গুণ, নিচে কত হবে? 2 হবে। তাহলে কি হচ্ছে নিচে? এ বাই 3 3 9 সমান বি বাই 4 2 8 সমান সি বাই 2 2 4। তার মানে কি বলেছিলাম? নিচে যেগুলো থাকবে সেগুলো এদের রেশিও। তাহলে কত হচ্ছে? 9:8:4। এবিসির রেশিও কত তাহলে? 9:8:4। বোঝা গেল? তাহলে নেক্সটে যাওয়া যাক। কি বলছে? 3969কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘনরাশি হবে। ঘনরাশি মানে কি? ঘনরাশি মানে কিউব, মানে সামথিং এর কিউব হবে। এটা কতর কিউব হবে, কি হবে কিছু জানি না, জাস্ট এটা দেখতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি? 3969কে আমাদের উৎপাদক করে কিছু কিছু ভাগ পাঠ করা। তাহলে এটা 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে দেখি আগে। 4 9 36, আবার 36 থাকছে, 4 9 36, 9 1 9, তাহলে 41। 4 4 1, এটা আমরা জানি যে 21 এর স্কোয়ার, তাই 21 গুণ 21 থাকছে। ঠিক আছে, তাহলে 21 গুণ 21 এরকম ভাবে 12 হয়ে গেল, তাহলে 9 গুণ 21 গুণ 21। আমাদের উৎপাদক মানে যে একদম ছোট ছোট করে ভাগ করা সেরকম কোনো ব্যাপার না, বোঝা গেছে? এইবার এটাকে জাস্ট প্রাইম ফ্যাক্টর লিখতে হবে। প্রাইম ফ্যাক্টর মানে কি? জাস্ট যে কটা ছোট লেখা যায়। তার মানে কি? এখানে 9 মানে 3 গুণ 3 গুণ, এখানে 21 আছে তার মানে 3 গুণ 7 গুণ, আবার 21 আছে তার মানে 3 গুণ 7। তাহলে আমাদের যদি কোনো কিছুর কিউব দরকার, এখানে তো ভাগ করতে পারবো না, তাহলে ভাগ করলে চলে আসো তাড়াতাড়ি। এখানে আমাদের গুণ করতে হবে। তাহলে কি 3 এখানে কটা আছে? অলরেডি 1 2 3 4, চারটে 3 আছে, ঠিক আছে, চারটে কিন্তু 3 আছে। তাহলে আমাদের কিউব করতে হবে। কিউব করতে গেলে তাহলে আমাদের 6টা দরকার, ছটা 6টা 3 দরকার, তাহলেই 3 এর স্কোয়ারের কিউব হবে। বোঝা গেল? 6টা দরকার আমাদের। তাহলে কি এখানে দুটো 3 কিন্তু আমার লাগবে, এখানে দুটো 3 এক্সট্রা লাগবে, তাহলেই কিন্তু একটা সামথিং এর কিউব হবে। বোঝা গেছে? আর 7 কটা আছে? একটা, দুটো 7 আছে, তাহলে আর একটা 7 হলে আমাদের কাজ মিটে যাবে। তাহলে আমাদের কি কি গুণ করতে হচ্ছে? দুটো 3 আর একটা 7, তার মানে কত? 3 গুণ 3 গুণ 7। এটা আমাদের এখানে গুণ করলে সবকিছু তিনটে তিনটের পেয়ারে চলে আসবে। ঠিক আছে, তাহলে কত গুণ করতে হবে? 3 3 9 আর 7 গুণ করলে 63। তার মানে আমাদের এখানে 63 গুণ করলে এটা একটি পূর্ণ ঘনরাশি হবে, মানে সামথিং এর কিউব হবে। বোঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে? 16 দাগ, এ পি থেকে যাত্রা শুরু করলো কিউ এর উদ্দেশ্যে, একই সময় বি কিউ থেকে পি এর উদ্দেশ্যে রওনা দিল। তার মানে এরকম যদি একটা দাগ দেই আমি, এখানে পি আছে, এখানে কিউ আছে, এ এই দিকে যাচ্ছে আর বি পি এর দিকে আসছে। এবার কি বলছে? যে তাদের উভয়ের মিলিত হওয়ার স্থান থেকে যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা সময় লাগে। বলেছে যথাক্রমে, তার মানে এর কিন্তু 4 ঘন্টা সময় লাগে। আমি ধরছি এদের মিটিং পয়েন্ট এটা হচ্ছে, যেহেতু 4 ঘন্টা সময় লাগছে এর, এটা কিন্তু এর সময় লাগছে, আর 9 ঘন্টা সময় লাগছে এদিকে বি এর। ঠিক আছে, তাহলে বলেছি কি তাদের এ এবং বি এর গতির অনুপাত কত। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি? যখনই ক্রসিং পাথওয়ে দেবে, যে একটা এর ওপর ক্রস করছে, তখন কি স্পিডের ফর্মুলা এরকম হবে যে S1/S2 সমান রুট ওভার, জাস্ট ক্রস ক্রস হচ্ছে সেই জন্য ক্রস ক্রস হবে। এখানে কি T2/T1, তার মানে এই যে প্রথম যেটা ছিল তার গতিবেগ উপরে আর নিচের সেকেন্ডটার গতিবেগ সমান রুট ওভার, সবসময় মনে রাখবে টাইমের রুট হবে, টাইমের রুট হবে। টাইম যেটা উপরে লিখেছি সেটা এখানে নিচে হবে, যেটা নিচে লিখেছি সেটা এখানে উপরে হবে। তার মানে কি এখানে যদি এ বাই বি হয়, তাহলে রুট ওভার বি এর স্পিডটাও, বি এর টাইমটা উপরে লিখবো। বি এর টাইম কত? 9, এর টাইম কত? 4, তাহলে এটা এদের রেশিও। তার মানে এ বাই বি সমান কত হচ্ছে? 3/2। এটা থেকে আমরা কি জানি? যে এ ইস টু বি সমান
3:2। তাহলে এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার, সেটা কোথায় আছে? অপশন নম্বর ডি। তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে আজ বরুণের জন্মদিন, আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল ঠিক তার দ্বিগুণ বয়স হবে আজ থেকে 3 বছর আগে। তাহলে আজ থেকে 12 বছর আগে, আজ যদি এক্স হয়, এক্স বিয়োগ 12 বছর, তার আজ থেকে 12 বছর আগে গুণ হবে এত, আর 3 বছর পরে কত হবে বয়স? এক্স প্লাস 3। তাহলে বলছে এটা দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ হলে এটাকে দ্বিগুণ করতে হবে, এক্স মাইনাস 12কে দ্বিগুণ করতে হবে, এটার দ্বিগুণ এটা সমান হবে, তাহলে এখান থেকে জাস্ট এক্স এর মান বার হয়ে যাবে। কত হচ্ছে? 2x মাইনাস 24 সমান এক্স প্লাস 3। তাহলে এক্স এদিকে আসলে 2x মাইনাস এক্স এক্স, আর এদিকে 24 গেলে 24 আর 3 27। তাহলে বর্তমান বয়স কত হচ্ছে? 27 হচ্ছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে? 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে এত 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 মিনিট পর অন্তর বাজতে থাকলো। তার মানে কি একটা একটা ঘন্টা এত মিনিট পর পর বাজছে। তাহলে ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা কতবার বাজবে? তাহলে আমাদের কি আগে জানতে হবে যে প্রথম, এর পরে প্রথম কখন একসাথে বাজবে, তাহলে সেটা কখন দেখা যাক। তাহলে কি জানি আমরা? 1.2, 1.6 অ্যান্ড 2.7। এটার আমাদের কি হবে? যেটা লসাগু হবে সেটাই হবে আমাদের অত টাইম পরে হবে। তার মানে আমি দশমিকটাকে আমি অ্যাভয়েড করছি, লাস্টে বসিয়ে দেবো দশমিকটা। এটার যে লসাগু হবে সেটাই আমাদের, সেটা কি হবে? এত সময় পরে তারা একসাথে বাজবে। তাহলে কত? 4 দিয়ে প্রথমে কাটা যাক। 3 এ 4 12, 4 এ 4 16, এটা 27। তাহলে এবার 3 দিয়ে যাচ্ছে, তার মানে 3 1 4 3 9 27। তার মানে কত হচ্ছে? 3 এ 4 12 আর 36, তার মানে 36 গুণ 12 কত হচ্ছে? এটা 6 12 72 2। আর আচ্ছা, এটা এইভাবেই রাখা যাক, ফালতু গুণ করে লাভ নেই। তার মানে কি একটা পয়েন্ট হবে, একটা পয়েন্ট এখানে কিন্তু দরকার, একটা পয়েন্ট। তার মানে কি যে কোনো 1.2 কিংবা 3.6 করে দিলে হবে, আমি ধরলাম 3.6, ঠিক আছে। তাহলে এটাই আমাদের এলসিএম, সেটা কত? 12 গুণ 3.6। এবার আমাদের কি বলছে যে আমরা জানি কি এত ঘন্টা পরে, এত সময় পরে, ঘন্টা না এত মিনিট পরে তারা একসাথে বাজবে। এবার কি চেয়েছে? যে একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা কতবার বাজবে। তাহলে প্রথম ঘন্টা যদি 1.2 মিনিট পর পর বাজে, তাহলে এটাকেই আমি 1.2 মিনিট পর পর ভাগ করে দিলে যে কটা বার বাজবে সেটাই বার হয়ে যাবে। তার মানে কি এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট কাটাকুটি হলো, এই যে 12 12 কেটে গেল, তার মানে বেঁচে থাকলো কত? 36। তার মানে 36 বার কিন্তু প্রথম ঘন্টাটা বাজবে। বোঝা গেছে কিভাবে করা গেল এটা? দশমিক থেকে অ্যাভয়েড করতে হবে, জাস্ট একটা দশমিক ছিল ওই জন্য একটা দশমিক পিছনে চিপকে দিলাম, ঠিক আছে। নেক্সটটা যাওয়া যাক তাহলে। কি বলছে? যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে, তবে 6 জন পুরুষ 11 জন স্ত্রীলোকের সেই কাজ করতে, আচ্ছা এখানে বা বলে যেটা খেয়াল করতে হবে। তার মানে কি 10 জন পুরুষ, 10 জন মেল সমান 15 জন ওম্যান যে কাজটি সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে। আচ্ছা, এটা 12 দিন সময়, মানে 12 এখানে গুণ আছে, এখানেও 12 গুণ আছে। অ্যাকচুয়ালি তো কাটা যাবে, কিন্তু মেন সময় বার করার সময় এই 12টা লাগবে। তাহলে কি হচ্ছে? m/w সমান কথা হচ্ছে 3/2, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক যে কোনো এক জায়গায় বসিয়ে দেবো, প্রথমটায় বসাচ্ছি 12 গুণ 10 গুণ 3। তাহলে এটা হলো কি আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে চেয়েছে কি যে তবে 6 জন পুরুষ ও 11 জন স্ত্রীলোকের কজন সময় লাগবে। তাহলে 6 জন পুরুষ মানে 6m প্লাস 11 জন মহিলা মানে 11w। তার মানে এখানে এলসিএম, এলসিএম না মানে এফিসিয়েন্সি বসাবো, 3 প্লাস 11 গুণ 2, 3 6 18, 11 2 22 সমান 40। তার মানে 40 এফিসিয়েন্সিতে কাজ করলে এই যে টোটাল ওয়ার্ক এটা কবে শেষ হবে, কতদিনে? তাহলে কত হচ্ছে? 12 গুণ 10 গুণ 3 বাই 40। তার মানে 0 0 কাটা গেল, 4 দিয়ে 3, তার মানে 3 তারিখকে 9 দিন, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে 9 দিনে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে নেক্সটটা দেখা যাক। কুড়ির দাগ কি বলছে? একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে এবং 120 মিটার দীর্ঘ আর একটি স্টেশন অতিক্রম করে 15 সেকেন্ডে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, আমরা তো জানি এখানে স্পিড ইজ ইকুয়াল টু কত হয়? ডিস্টেন্স বাই টাইম হয়। এবার এখানে ডিস্টেন্সটা
এখানে কি সরি স্পিড, এখানে স্পিড কিন্তু একই থাকবে ট্রেনের, ঠিক আছে। এবার ডিস্টেন্স বাই টাইম আমরা যদি বার করি দুটো ইকুয়েশনের ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু ইকুয়াল হবে। তাহলে ডিস্টেন্স কি হচ্ছে, প্রথমটায় ডিস্টেন্স আসছে 165 মিটার, প্লাস যে ট্রেনের দৈর্ঘ্য, সেটা ট্রেনের দৈর্ঘ্য কত এক্স হচ্ছে, এটা কত টাইমে যায় 18 সেকেন্ডে যায়। তাহলে এটা কি একটা স্পিডের সমান রেশিও, এই যে স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম, এই যে ডিস্টেন্স বাই টাইম দিলাম, তাহলে এটা সমান আর একটা যে স্পিড এই ডিস্টেন্স আর টাইম হবে সেটা সমান হবে, আর একটা কত হচ্ছে 120 প্লাস এক্স ট্রেনের দৈর্ঘ্য বাই টাইম কত লাগছে এখানে 15 সেকেন্ড। তাহলে এখান থেকে একটু কাটাকুটি করা যাক, 15 দিয়ে 5 5 3 দিয়ে কাটবে, 3 5 15, এটাকে 3 6 18, এবার গুণ করা যাক, 5 5 25 5 5 6 30 আর 2 32, 5 1 5 আর 3 8, 825 প্লাস 5x সমান 6 12 72 প্লাস 6x। তাহলে x একদিকে গেলে 6x মাইনাস 5x x হবে। তাহলে x সমান কত হচ্ছে 5 0 1 105, ঠিক আছে। তাহলে x সমান 105। এবার কি আমরা যে কোনো এক জায়গায় x এর মান বসালে আমরা কি বার করে নেব, আমরা স্পিড বার করে ফেলবো, ঠিক আছে। তাহলে এই যে এটাই বসাতে একটু সুবিধা লাগছে, নিচে 15 আছে, তাহলে 120 প্লাস এক্স এর মান কত 105 বাই কত হচ্ছে 15 আছে, তাহলে এখানে কত হচ্ছে 25 হবে, আর 1 আর 1 2, 225 বাই 15। তাহলে এটাই হলো আমাদের স্পিড বার হয়ে গেল, ঠিক আছে। এটা কত হচ্ছে 8 15 120, আচ্ছা 15, আচ্ছা থাক এইভাবেই থাক। এবার কি আরেকটা জিনিস দেখো, যে আমাদের কিন্তু চেয়েছে উত্তরে আছে সবকিছু কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা সবকটায়। তার মানে কি এটা তো আমাদের বেরিয়েছে কত মিটার পার সেকেন্ডে, তাহলে এটাকে আমাদের কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে সেটাকে কি করতে হয় 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এবার কাটাকুটি করা যাক, 5 দিয়ে কাটলে 4 5 20 25, 5 5 25, তাহলে 3 দিয়ে কাটলে 3 15 45, তার মানে কত 3 18 54, তার মানে সঠিক উত্তর কোনটি হবে 54 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক, কি বলছে একটি সংখ্যা যার বর্গ এত এবং এত এর বর্গের অন্তরফলের সমান, তাহলে সংখ্যাটি কত। তার মানে বলছে একটি সংখ্যা যার বর্গ এক্স স্কোয়ার, বলছে এত এবং এত এর বর্গ 53.04 এর বর্গ এবং 48.96 এর বর্গের সমান হবে, তাহলে সংখ্যাটি কত। এই যে ইকুয়েশন এটা, এবার ডান সাইডে এটা কি জানি আমরা, যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে একটা টার্ম হবে কি 53.04 প্লাস 48.96, আর একটা পার্ট কি হবে 53.04 বিয়োগ 48.96। তাহলে এটা যোগ করলে কত হয় 0 0 পয়েন্ট দিয়ে 8 আর 3 11 রেখে 12 2 5 আর 4 9 রেখে 10 102, এটা গুণ এটা কত হচ্ছে 6 8 আর 6 14, আর হাতে থাকে 1 0, তার মানে 9 10 0, হাতে থাকে 1 9 9 আর 4 13, 408, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি 102 গুণ 4.08, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এক্স এক্স স্কোয়ার সমান এত বলেছে, এবার এক্স এক্স স্কোয়ার সমান এত, তাহলে এক্স সমান কত, এখান থেকে একটু সিম্পলিফাইড করা যাক এটাকে, এই যে পয়েন্ট আছে এটাকে যদি নিচে দেওয়া যায় তাহলে কত হচ্ছে 100 হচ্ছে এটা। তাহলে এবার এখানে কত আছে 102, তাহলে এই যে 102 আছে এটাকে 4 গুণ 408 যেটা আছে 4 গুণ 102 করা যায়, অবশ্যই করা যায়। তাহলে কত হচ্ছে নিচে 100, তাহলে এটাকে আমি দুটো দুটো জোরে জোরে লিখবো 102 102 গুণ 4 কে 2 গুণ 2 বাই 100 কে 10 গুণ 10। তাহলে আমরা যখন বর্গমূল করব x সমান কি থাকবে আমাদের একটা একটা করে টার্ম বেঁচে থাকবে, তার মানে 102 বেঁচে থাকবে একবার, 2 বেঁচে থাকবে একবার, 10 বেঁচে থাকবে একবার। তাহলে কত হচ্ছে 102 গুণ 2 মানে 204 বাই কত আছে 10 আছে, তার মানে কত হবে এটা 20.4, ঠিক আছে 20.4। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এবার নেক্সট কি বলছে, পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36 হলে
ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যাটির গুণফল কত। আচ্ছা, এটা নর্মালি দেখবে যে 7টা যুগ্ম সংখ্যার গড় যদি 36 বলে, তাহলে মাঝে যে সংখ্যাটা মিডল, ঠিক আছে, সেটাই কিন্তু 36 হবে। ঠিক আছে, কেন এটা আমি বোঝাচ্ছি। তুমি একটা নর্মাল এক্সাম্পল নিয়ে বুঝতে পারো, আবার জেনারেল এক্সাম্পল নিয়ে বুঝতে পারো। আমি জেনারেল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে যদি মাঝখানেরটা যদি এক্স হয়, তাহলে তার আগেরটা কত হবে, এক্স মাইনাস টু হবে। পরেরটা কত হবে, এক্স প্লাস টু হবে। তারপরেরটা কত হবে, এক্স প্লাস ফোর হবে। তার এই যে একদম আগেরটা কত হবে, এক্স মাইনাস ফোর হবে। তাহলে এরকমভাবে আমরা সাজাই, আমরা যখন এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন করব তখন দেখতে পাবো। তাহলে সাজানো আমরা ঠিকঠাক করে নিলাম সাজানো। তাহলে এবার এদের যখন জোর করতে মানে এদের যখন কি করতে হবে, গড়, তার মানে কি যোগ করে আমরা কত, 1 2 3 4, আচ্ছা আর একটা দরকার না, 3টে 5টা, তাহলে আর একটা দরকার, মানে এক্স প্লাস সিক্স আর এক্স মাইনাস সিক্স। তাহলে এবার 7টা হচ্ছে, 3 3 6 7, এই যে 7টা টোটাল। তাহলে এদের যখন গড় করব, ঠিক আছে, তখন যোগ করে কি করব, 7 দিয়ে ভাগ করব, সেটার গড় সমান 36 যদি হয়, তাহলে কি এই যে 6, ভালো করে দেখো, এই যে 6 হাইলাইটার দিয়ে করি, এই যে 6, এই যে 6 কেটে যাবে, এই যে 4, এই যে 4 কেটে যাবে, আর এই যে 2, এই যে 2 কেটে যাবে। তাহলে শুধু এক্স টার্মগুলো বেঁচে থাকবে। এক্স টার্মগুলো বেঁচে থাকলে কত থাকে, 7x, 7টা এক্স থাকে, সমান কত, 36। ঠিক আছে, না 7x বাই, সরি 7 হবে, 7x বাই 7, কারণ গড় করছি। তাহলে 7 7 যখন কেটে যাবে, শুধু এক্স বেঁচে থাকবে, এক্স সমান 36 হবে। তার মানে মিডল টার্মটা কত, 36 হবে। বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি দেখলাম, মিডল টার্মটা কিন্তু আমাদের 36। তাহলে আমাদের চেয়েছে কি, যে দ্বিতীয় টার্ম এবং ষষ্ঠ টার্ম দুটির যোগফল কত। তাহলে দ্বিতীয় টার্ম কোনটা, এক্স প্লাস ফোর, অ্যান্ড ষষ্ঠ টার্ম কোনটা, এক্স প্লাস ফোর। তাহলে এক্স মাইনাস ফোর, এক্স প্লাস ফোর যখন যোগ করবো তখন 4 4 কেটে যাবে, তাহলে বেঁচে থাকছে কি, 2x। তাহলে 2x মানে কত, 36 দুগুণ 72। তাহলে কি সুন্দরভাবে বার হয়ে গেল 72 অ্যান্সার। বোঝা গেল কিভাবে কি হলো? আমরা ধরেছি, আমি যে ধরলাম এক্স, এক্স মাইনাস টু, এক্স প্লাস টু, এই যে ধরার টেকনিকটাই এমন যে যোগ করলে আমাদের শুধুমাত্র এটাই বেঁচে থাকবে। বোঝা গেছে? তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের ওপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করেন। তাহলে বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ লোকসান হবে না। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, 100 টাকা দাম আছে, 50% আপ করেছে, তার মানে 150 টাকা হয়েছে দাম। এবার বলছে কত ডিসকাউন্ট দিলে কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে ডিসকাউন্ট দিয়ে আমাদের রাখতে হবে কত, 100 টাকায় রাখতে হবে ডিসকাউন্ট দিয়ে। তার মানে 150 থেকে 100 করতে হবে, তাহলেই তো কস্ট প্রাইসে বিক্রি হবে, তাহলে লাভ লস কিছুই হবে না। তাহলে ডিসকাউন্ট কত দিতে হবে আমাদের, 50 ডিসকাউন্ট দিতে হবে। কার উপরে দিতে হবে, 150-এর উপরে। তার মানে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, 50/150, আউট অফ 150 বাই 100% গুণ 100%, তাহলে কত হচ্ছে এটা 3। তাহলে আমরা জানি 100/3 হয় 33.13%। বোঝা গেছে? তাহলে অপশন ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সটটা যাওয়া যাক। নেক্সটটা কি বলছে, একটি দ্রব্য 12.5% লোকসানে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য কত হবে। তাহলে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার আমি এখন অঙ্ক করাচ্ছি, ওটাতে দেখতে পারো 12.5% মানে যখনই বলবে তখন 1/8 আমরা বুঝে যাব। ঠিক আছে, এবার এই যে 8, এটাই হচ্ছে কস্ট প্রাইস, আর এই যে 1, এটা লাভ কিংবা লস, সেটা হচ্ছে 12.5%। 8-এর 12.5% 1। ঠিক আছে, ফ্র্যাকশন, এটা যদি আমরা ভ্যালু জানতাম তাহলে খুবই সুবিধা হতো, খুবই তাড়াতাড়ি হতো, যেটা আমি 1/8 দিয়ে করছি। আর এটা যদি না জানো তাহলে আবার পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে এরকম করতে হবে ঝামেলা। তাহলে এখানে কি বলছে, লোকসানে বিক্রি করেছে, তার মানে 8 যদি কস্ট প্রাইস হয়, 8 যদি সিপি হয়, তাহলে লোকসান অ্যাকচুয়ালি কত হয়েছে, 1 হয়েছে, তাহলে বিক্রি করেছে কত, 7-এ। তাহলে এবার কি বলছে, বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য, তাহলে এটা এসপি, তাহলে বিক্রয় মূল্য 7, ক্রয় মূল্য কত, 8, তাহলে 7:8। এটা একটু খেয়াল করবে, সিলি মিস্টেক হয়ে যেতে পারে। এখানে আমি কিন্তু ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য দেইনি, এখানে বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য দেওয়া, তাহলে এটা 7:8 অ্যান্সার হবে। বোঝা গেছে? তাহলে নেক্সট অ্যান্ড লাস্ট যাওয়া যাক। এটার ভ্যালু কত, জাস্ট বদমাস রুলটা ফলো করতে হবে, যে 7/3 গুণ 27/4 ভাজক, এখানে ভাজক যে এর আছে, এরটা আমাদের আগে করতে হবে। তার মানে আমরা এখানে ইমাজিনারি একটা ব্র্যাকেট ধরে নেব। ঠিক আছে, 3/5
এর 15/4 এরকম করে নিলে আমাদের সুবিধা হয়ে যায়, অনেক সময় ভুলের চান্স হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা কত, 5 দিয়ে কাটলে 3, তার মানে 9/4। এবার 7/3, 7/3 গুণ 27/4, এই যে ভাজক আছে এটাকে আমরা গুণ করে দিলে কি হবে, উল্টে যাবে, তার মানে 4 উপরে চলে আসবে আর 3 তিরিকে 9 নিচে থাকবে। তাহলে এই যে 3 আর এই যে 9, 27 কেটে গেল, তাহলে আর এই যে 4, এই যে 4 কেটে গেল, তাহলে বেঁচে থাকলো কি 7। তাহলে আমাদের 7টাই হলো কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, একদম এরকম পিডিএফ না, একদম কোশ্চেন প্যাটার্নের পিডিএফ, যেটা একদম পরীক্ষা যেমনভাবে হয় তেমনভাবে পিডিএফ রেডি করা আছে, তোমরা নিজেদের মতন পরীক্ষা দিতে পারো, তারপরে ভিডিওটা আবার দেখে সলিউশন দেখতে পারো, ঠিক আছে। কিংবা ওটা কালেক্ট করে রেখে দিতে পারো, পরে কোনো এক সময় সারপ্রাইজ টেস্ট নিজেরাই দিতে পারো, ঠিক আছে। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, বাই তাহলে।